ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি ইলিয়াস খান। আপনারা জানেন আমি প্রতিদিনই আলোচনা করি দেশের নির্বাচনী ডামাডোল চলছে। আসলে দেশে এখন বড় ঘটনাই নির্বাচনে একটি বিষয়ে কিন্তু এখন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে একটি বড় দল ছিল আওয়ামী লীগ। তারা তো পালিয়ে গেছে, নেতৃত্ব পর্যায়ে যারা ছিলেন। কিন্তু আওয়ামী লীগের ভোট তো দেশে আছে। এই ভোট কাকে দিবে আসলে, এসব বিষয় নিয়ে আমরা যা আলাপ করব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন। তিনি চেয়ারম্যান ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ এবং একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার আরও পরিচয় আছে, আমি এখানে দিচ্ছি না। আপনাকে স্বাগত। আমি যে প্রশ্নটি করেছি যে আওয়ামী লীগের ভোট আসলে কোন দিকে যেতে পারে, হাউ ডু থিঙ্ক? ধন্যবাদ এবং প্রথমবার আপনার টক শোতে এসেছি আমি। আপনার যারা দর্শক দেখছেন তাদের স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় যে 3-4টা ফ্যাক্টর কাজ করবে, কিন্তু এর একটা 15 মাসের ব্যাকগ্রাউন্ডটাও গুরুত্বপূর্ণ, যে আপনি কিভাবে এই দলটির যারা পালিয়ে যায়নি, যে কথাটি আপনি বললেন, বা যারা নেতাকর্মী দেশে আছে তাদের সাথে রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া সম্পর্ক কি ছিল সেটা বোধহয় একটু আমাদের আলোকপাত করা দরকার। একটা হচ্ছে যে শহরের দিকে অবস্থা বা সর্বোচ্চ পর্যায়ে যারা ছিল তারা তো তাদের প্রেক্ষিতটা ভিন্ন, এবং সরাসরি যারা ফ্যাসিবাদকে প্রতীত করেছে, সহায়তা করেছে, মানুষ জুলুম অত্যাচার করেছে, লুটতরাজ দুর্নীতি করেছে, তারা সংখ্যাটা পালিয়ে গেছে। এরপরে আর একটা গোষ্ঠী যারা এগুলোর মধ্যে ছিল, কিন্তু কোনো না কোনোভাবে বাংলায় কথাটা বললে সহজ ভাষায় যে ম্যানেজ করে থাকার চেষ্টা করেছে। জি জি। আরেকটা হচ্ছে আরেকটা গ্রুপ যারা আসলে বেনিফিট আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কোনো নেতা পায়নি, এটা আসলে বিশ্বাসযোগ্য কথা না। কেউ রূপ পাল্টিয়েছে, কেউ ধরন পাল্টিয়েছে, আবার আমরা একটা গুপ্ত শ্রেণীকেও দেখছি যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে ছিল, সেটা ছাত্র সংগঠন হোক বা গ্রামের দিকে হোক, তারা আবার গুপ্ত থেকে এখন পুরোপুরি প্রকাশ্য রাজনীতিতে এসেছে। সেটা যেমন ছাত্র সংগঠনগুলোর মধ্যে এসছে, আবার দলীয় রাজনীতির মধ্যে ফিরে একাকার হওয়ার চেষ্টা করছে। তো সব কিছু মিলে আপনি যদি দেখেন যে ওই 15 মাসের পরিক্রমায় দেখবেন যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোনো কোনো ক্ষেত্রে সরাসরিভাবে এই ভোট ব্যাংকের দিকে গেছে, বা এই ভোট ব্যাংকের টানার মতো বক্তব্য দিয়েছে। কেউ যেমন সংগঠনের মধ্যে আলিঙ্গন করেছে, কেউ আবার আশাবাদ দিয়েছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, বা তাদের সমাজে পুনরায় সামাজিক যে রীতিনীতি প্রথার মধ্যে ফেরা, সেটাকে নিশ্চিত করা হবে। এই বক্তব্যগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল। আবার একই সাথে আর একটি জিনিস হয়েছে যে যারা দেশে কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, ফ্যাসিবাদের সাথে সরাসরি জড়িত ছিল, মানুষকে অত্যাচার করেছে, তারা আবার টাকা পয়সা দিয়ে রাজনৈতিক নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করেছে। আমি এই ব্যাকগ্রাউন্ডটা এই জন্য দিলাম যে এই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি এখন দেখি ভোটের আগে সরাসরি যখন আসলো ভোটের সময়টা, তখন এসে আমরা এখন সরাসরি হিসাব করছি যে আর কোনো খোলস না রেখে যে ভোটের পার্সেন্টেজটা কী হতে পারে। আমার ধারণা 3ভাবে আমি দেখি যে একটি গ্রুপ, যে কথাটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ থেকে সেন্ট্রালি একটা নির্দেশ আসবে, সেই নির্দেশনা অনুযায়ী তাদের এখানে যারা আছে, নির্দেশ তো অলরেডি এসছে, হ্যাঁ আপনি দেখেছেন যে আমি দেখেছি, আমি সেটাই বলছি যে সেই নির্দেশনাটা দিল্লি থেকে আসে, এবং সেই নির্দেশনাটা কাজ করবে বলে আমার এই কারণে মনে হয় না। কাজ করবে না তারও কারণ রয়েছে, সেটি হচ্ছে যে যারা এখানে থেকে নির্যাতিত হলো, খোঁজ খবর নিল না, কোনো রকম আশ্রয় প্রশ্রয় পাচ্ছে না, বিপদের দিনে দল কাছে দাঁড়াচ্ছে না, এটার সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তারা কিন্তু এই নির্দেশনার অনুযায়ী কাজ করবে না। 1, 2 হচ্ছে আওয়ামী লীগের আরেকটি ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘুদের ভোট, এবং সেই সংখ্যালঘুদের ভোট সরাসরি বললে জামাত ইসলামের যাবে একজন প্রার্থী দেওয়ার কারণে, এবং জামাতকে সংখ্যালঘুরা বিশ্বাস করবে তাদের অতীত ইতিহাস থেকে, এটা আমি কোনোভাবেই মনে করি না। তার মানে সেই ভোটটা গেলে, যেটা মডারেট যে দল বা আমাদের যেটা আমরা উদারপন্থী দল বলছি বা মধ্যপন্থী দল বলছি, সেটা বিএনপির দিকে যাওয়ার কথা। তৃতীয় যে ফ্যাক্টরটি আমি আনতে চাই সেটি হচ্ছে যে এটা তো আওয়ামী লীগ দলীয় নির্দেশনা বললাম, সংখ্যালঘু ভোট। আরেকটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে আসলে দুটো ধারায় বিভক্ত হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর মেরুকরণের কারণে। এটাকে আমি ব্যক্তিগত বলি, এটা যে প্রগতিশীল গণতান্ত্রিক ধারা, আরেকটা হচ্ছে রক্ষণশীল ধর্মীয় ধারায়। যদিও প্রগতিশীল বলতে আমি বোঝাচ্ছি যারা বিএনপির নেতৃত্বে যে জোটটি মধ্যপন্থী যারা, তারা, এবং সুবিধা হচ্ছে এখানে বামেও গেছে, আবার স্বাধীনতার পক্ষে, সবাই মিলে একটা শক্তি, যেটা অবশ্যই গণতান্ত্রিক এবং
প্রগতিশীল বলাটা যথাযুক্ত বলে আমি মনে করি। এর অপরের দিকে যদি আমরা দেখি, যদিও বলা হচ্ছে ভোটের কারণে বা কোনো ফর্মে বলা হচ্ছে যে শুধুমাত্র ভোট টানার জন্য ঐক্য, কিন্তু যদি আপনি পুরো মোড়কটা দেখেন, এটা জামাতের নেতৃত্বে যাদের স্বাধীনতা যুদ্ধের ভূমিকা সম্পর্কে আমার প্রশ্ন রয়েছে, আবার 15 মাসের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন আছে, আমার ধারণা আলাপটাতে আমরা আসবো। তো সেখানে আপনি দেখেন যে সেখানে যে দলগুলো যুক্ত হয়েছে, যখন এনসিপির মতো একটা নব্য ভূমিষ্ঠ দল যারা আমাদের জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে, মানুষকে স্বপ্ন দেখিয়েছে, দ্বিতীয় স্বাধীনতা আপত্তিকর টার্ম, আপনি কি মনে করেন? তাদের কথা আমি বলছি, যেটা আমরা কখনোই গ্রহণ করি, স্বাধীনতা একবারই। জি। তাদের হাতে যখন জামাতের আমির প্রতীক তুলে দিচ্ছে, তখন কি আর কিন্তু আর এটা বলতে আমাদের বাধবে না যে আসলে জামাতের ভোট ব্যাংকের ঘাড়ে সওয়ার করতে গিয়ে এই রক্ষণশীল একটা দলের সঙ্গে, ধর্মভিত্তিক একটা দলের সঙ্গে, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত একটা দলের সঙ্গে কিন্তু এনসিপি আতাত করলো বা এই ভোটের ঐক্যটা করলো। দুজন বড় মুক্তিযোদ্ধাও দুজন মুক্তিযোদ্ধা, এবং আমি আসলে তো টকশো করছি আমরা, অন্তত আমি তীব্র নিন্দা জানিয়ে রাখি। মানে পার্টিকুলারলি আমি অলি আহমেদ সাহেবের এটা মানতেই পাচ্ছি না, মানে এটা কোনোভাবে মানা যায় না। আমি এটা নিন্দা জানা ছাড়া কিছু করার নাই, প্রতিবাদ জানাতে পারি না, যেহেতু টকশো। তো এই যে ধারাটা এটা বলো, তাহলে এই যে দুটো ধারায় বিভক্ত হলো দেশ, আওয়ামী লীগের ভোটকে আমরা সবসময় প্রগতিশীল ধারার মধ্যে দেখেছি এর আগে, যদিও তারা তাদের যে নেতা, যারা কর্মী, যারা মূল যারা চালিয়েছে দলকে, তারা স্বৈরাচারে পরিণত হয়েছিল, ফ্যাসিবাদে পরিণত হয়েছিল। কিন্তু আমরা যা ভোটের কথা বলছি, সেই ভোটাররা কিন্তু এক ধরনের উদার নৈতিক চরিত্রের, প্রগতিশীল চরিত্রের, বা সাম্প্রদায়িকতাকে তারা এনে বিভাজন তৈরি করার কথা ছিল, অসাম্প্রদায়িক চরিত্রের। সেক্ষেত্রে আমি খুব বেশি ভোট ধর্মীয় বা রক্ষণশীল জোটে যাবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগের অনেক নেতা কর্মী কেন্দ্রে যেতে পারবে না বা যাবে না ভয়ে, এটি আসলে কতটুকু? না, এটি আমি মনে করি, এটি আমি খুব সোজা উত্তর হলেও আমি বলছি যে আমার মনে হয় যে ভীতির থেকেই সেটি যাবে না। কিন্তু আওয়ামী লীগের যে ভোট, আমরা ধরেও নিই আর্গুয়েবলি যে 35 থেকে 40 এই ঘরটার মধ্যে আওয়ামী লীগ বিএনপির ভোট সবসময় ছিল এই আমাদের 12টা নির্বাচনে, 3টাকে আমি যদি বাদও দিই। তো সেক্ষেত্রে এই যে ভোটারের যে সংখ্যাটা, সেটা এত ঘটনার পরে আমার ব্যক্তিগত ধারণা যে 20% ভোট, 20 থেকে 25% ভোট এটা আওয়ামী লীগের ভোট, যাদের মধ্যে ওই বোধোদয়টাই নাই যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে, স্বৈরাচার কায়েম করেছে, মানুষ হত্যা করেছে, ধর্ষণ করেছে, লুণ্ঠন করেছে, একজনও বিশ্বাস করে না। সেই গ্রুপটা হচ্ছে 20 থেকে 25%। কিন্তু এদের মধ্যে শুধুমাত্র নেতা যারা, তারা না, আমার ধারণা এদের মধ্যে অ্যাটলিস্ট 10 ভাগ, ওই 25 থেকে 10 করছে, যারা আসলে ভোট কেন্দ্রে যাবেই না, তার ওই নৈতিক অবস্থানের কারণে। সে মনে করে যে তাকে জোর করে সরানো হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, আমেরিকা সরিয়েছে। সে গুলি দেখে না, লাশ দেখে না, সন্ত্রাস দেখে না, মানুষের বিরুদ্ধে অত্যাচার দেখে না, ব্যাংকের লুণ্ঠন দেখে না, দুর্নীতি দেখে না, পালিয়ে যাওয়াকে দেখে না। সে দেখে যে আওয়ামী লীগের প্রতি অন্যায় হয়েছে। এই সংখ্যাটা সম্ভবত ভোট কেন্দ্রে আমার মনে হয় না যাবে। আরেকটা হচ্ছে নেতা যারা, তাদের সংখ্যাটা ভোটারের যে রেশিও তার তুলনায় নগণ্য। কিন্তু যেটা আমি হয়তো 15 বা আর্গুয়েবলি 15% আওয়ামী লীগের ভোটার বা 20%, যেটা 30-এর থেকে বলছি আমি, সেটা গেলেও 33 থেকে 35% হয় কিন্তু টোটাল ভোটের। বা ধরেন যে 25 যদি ধরি, 25 না ধরলেও 30% বা 25% হবে টোটাল ভোটের। এই সংখ্যাটা টার্ন আউট আমার ধারণা ভোটের মাঠে যাবে। তার কয়েকটি কারণ। একটা হচ্ছে যে, যেটা আমি বললাম যে জোটের চরিত্র, কিনশিপ, ইলিয়াস ভাই আমরা জানেন আপনি যে কিনশিপ ভোটের ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা হচ্ছে যে এই লোকগুলো মডারেট, যারা আওয়ামী লীগের মধ্যে, তারাও ভোটাধিকার প্রয়োগ করতে চাইবে। তাদের মধ্যেও কিছু মানুষ আছে যারা বোধোদয় হয়েছে বা যারা মনে করে এটা অন্যায়, সেই সংখ্যাটা যাবে। সবকিছু মিলে কিন্তু আওয়ামী লীগের ভোট আমি জামাতের বাক্সে আসলে কম দেখি। এবং যদি এ ধরনের কোনো ভোটার সিদ্ধান্ত নেয়, সেটা কিন্তু আদতে এই যারা ভোটার আওয়ামী লীগের, যারা সবসময় আর্থ রাইভাল হিসেবে কাজ করেছে জামাতের আক্রোশও তাদের উপরে থাকবে, বা আমরা দেখছি সেটি। এই জন্য আমি মনে করি সবকিছু মিলিয়ে যে আওয়ামী লীগের যে ভোট, সেটি আমার মনে হয় যে উদার গণতান্ত্রিক যে জোট, সেদিকে যাবে বলে আমি বিশ্বাস করি। খুব বেদনার সঙ্গে আপনাকে বলছি, আমি যদিও এখানে হোস্ট, আপনি গেস্ট। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমিও ছিলাম, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কালকে একজন জামাত নেতা, আমি নামটা একটু দেখে পড়ি, শামীম, বরগুনা জেলার জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শামীম আহসান, তিনি বলেছেন যে ডাকসু বেশ্যালয়, ডাকসু মাদকের আড্ডাখানাও বেশ্যালয় ছিল, শিবির যে তারপরে এটি ঠিক করেছেন।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কি না, বলবেন? প্রথমে হচ্ছে যে মানে আমি কোন ভাষায় বললে আমার ভাষার ব্যবহারটাই ওলট পালট হয়ে যেতে পারে, এই জন্য আমি পরিশীলিত থাকছি আমার আবেগের জায়গা থেকে। মানে প্রথমে ধিক্কার জানাই, নিন্দা জানাই, এবং এটা একটা কুরুচিকর নিম্ন শ্রেণীর রাজনীতির যে আদর্শিক বহিঃপ্রকাশ, তারই কিন্তু ধারাবাহিকতা। এটা এইভাবে আমি কথাটাকে বলবো। অর্থাৎ এই মানসিকতাটাই এই রাজনৈতিক দলের নেতারা আসলে বহন করে, এবং এবং সেটা বহন করার জন্য এর বাইরে গিয়ে বক্তব্য বা কথাবার্তা বলাটা অনেক সময় তাদের জন্য ডিফিকাল্ট হয়ে পড়ে। যে মুখোশটা তারা ধরে সুশিক্ষিত রুচিশীল চেপে রাখতে চায়, বাট পারে কিন্তু না। বেরিয়ে যায়, এবং ভেতরটা, এবং এই লোকের এটা সেখান থেকে বেরিয়ে গেছে, এবং অজ্ঞতার পরিমাণটা এতই বেশি যে ডাকসুর ইতিহাস, ডাকসুর অর্জন, ঐতিহ্য সম্পর্কে তার কোনো ন্যূনতম ধারণাই নেই। কারণ হচ্ছে এই যে কূপমণ্ডতা ধর্মের নামে বা অন্য আদর্শকে খাটো করে দেখা, তার আদর্শের মধ্যে নিমজ্জিত থাকা, যেটি ভুল অনেকাংশে তার কাছে ঠিক হতে পারে, এই কারণেই কিন্তু তার কোনো ধারণাই নেই, এবং কোনো পড়াশোনাও নাই, কোনো কিছু জানেও না, এই জন্য এরকম বক্তব্য এসছে। এবং এটা একটা জিনিস আমি নিন্দা জানানোর পাশে আরেকটা জিনিস বলি, যে এরাই বাংলাদেশকে এখন উন্নয়নের রেলগাড়িতে চড়ানোর কথা বলছে, বাংলাদেশের সেকুলার বাংলাদেশের কথা বলছে, বা সবার জন্য সমান অধিকারের কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, কল্যাণ রাষ্ট্রের কথা বলছে। তাদের বহিঃপ্রকাশ কিন্তু এই ভাষায়। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল এটার প্রতিবাদ জানিয়েছে, এবং অলরেডি এই লোকটি ক্ষমাও চেয়েছে, কিন্তু এবং আমাদের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছিল এটার বিচারের দাবিতে। কিন্তু সেটা আমি বলছি যে আমার সবাই শিক্ষার্থী, এদের সাথে রেগুলারই আমার কথা হয়, কিন্তু ডাকসুকে এই ভাষায় আক্রমণ করার পরেও একজন মেম্বার, আমি শুনেছি একটি মেয়ে ডাকসু যে সদস্য, কোনো একটা পোস্টে বোধহয় তন্নি নাম, সে বোধহয় তার দিক থেকে এটার প্রতিবাদ জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে ডাকসু অ্যাজ এ হোল এটির কোনো প্রতিবাদ জানানো না। এরা আমারই সন্তান, আমি একটু ভেবে দেখার জন্য বলবো। একই সাথে খুবই তারাও এই কথা বিশ্বাস করে, বা না, যতক্ষণ পর্যন্ত এটার প্রতিবাদ না হয়, মানে আমি বারবারই বলছি যেটা আমারই শিক্ষার্থী, এই কথাটা ওদের বিপক্ষে যাচ্ছে, আমি সেজন্য সহানুভূতিশীল, কিন্তু এই জায়গায় ছাড় দেওয়ার কোনো স্কোপ আসলে নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার পরিবার জড়িত, সেক্ষেত্রে আমার আসলে এখানে ছাড় দেওয়ার কোনো স্কোপ নেই। অবশ্যই যদি এই নীরবতাই থেকে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে নীরবতাই সম্মতির লক্ষণ, এবং সেই দায়ভার কিন্তু এই ডাকসুকে নিতে হবে, যে বেশ্যালয়, মাদকাসক্ত কেন্দ্র বলার পরেও ইতিহাস ক্ষমা করবে না যদি ডাকসু এটাতে ক্ষমা না চায়, বা তার কাছে জবাবদেহিতা না চায়, বা প্রতিবাদ না করে। কি হচ্ছে আপনি দেখেন যে কালকে একজন ডাকসু সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ, আপনি জানেন যে ঢাকায় কিন্তু বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই, হয়তো আইনিভাবে ঠিক না, আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন, আমরা তো একসময় যেতাম সেখানে, কয়েকটি কিছু বাচ্চা পোলাপান খেলতে এসে 30 জনের মতো, তাদেরকে কানে ধরে উঠা বসা করানো হয়েছে। আজকে আরো একটা জিমনেসিয়ামের ভিতরে ভিডিও প্রকাশ পেয়েছে। জি, দুটি ভিডিও প্রকাশ পেয়েছে। এগুলো কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আপনি এর আগে দেখেছেন, আমরা তো, আপনিও দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও আছেন, আমরাও আমাদের জীবনের উন্মেষ কাল যেটা, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। এই যে দোকানপাট ছিল, আমরা যেতাম, চা খেতাম, গল্প করতাম, সেই দোকানপাটও কিন্তু একসময় পিটিয়ে দোকান, অনেক সিনিয়র মানুষ। কি ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? এটি প্রথমত হচ্ছে যে ইলিয়াস ভাই, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এবং এই পরিবারের সদস্য হিসেবে সেটা আমরাও চাই, কিন্তু একই সাথে ভুলে গেলে হবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জাতীয় প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পড়াশোনার জায়গা না, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এই জাতীয় ঋতুগুলো অর্জনের সঙ্গে যুক্ত থাকতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি আমাদের ভাইস চ্যান্সেলর একটা মন্তব্য আমি কোট করি, এখানে দায়িত্ব নিয়েই করছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় 25% একাডেমিক, 75% পলিটিক্যাল। তো স্যার আসলে এই কথাটা অন্তত ঠিক বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেচার, তার যদি 25% একাডেমিক হয়, 75% পলিটিক্যাল হয়, তাহলে এর দ্বার কিন্তু সবার জন্য উন্মুক্ত। এবং সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বা ইতিহাস বা অর্জন। অবশ্যই খেলার মাঠে আমাদের শিক্ষার্থীরা খেলবে, তাদের প্রেফারেন্স থাকবে, প্রিভিলেজ থাকবে, কিন্তু আমি এফ রহমান হলের স্টুডেন্ট ছিলাম। এফ রহমান হল, আমি এখন একটা হলেরও প্রভোস্ট। আমার হলেও এই মাঝে মধ্যে এটা খেলার ঘটনা আগে ঘটতো, আমরা একটু স্ট্রিক্ট থাকার চেষ্টা করি, কিন্তু আমি কোনোদিন আমার এস এম হলের মাঠে কোনো বাইরের শিক্ষার্থীরা খেলতে এসছে
তাকে কান ধরে ওঠা বসা করাবো বা চিৎকার করে তাড়িয়ে দেবো, এটি আমি কখনো করিনি। দ্বিতীয়ত যে ঘটনাটা বলছেন যে আমরা ফ্রম স্টুডেন্ট ছিলাম, আপনি কোন হল? আমার আমি মহসিন। মহসিন। তো আপনার আমার হলের মাঝখানে যে মাঠটি, সারা দিন রাত এখানে খেলা জি হতো। জি জি। আমার তো কোনো সংঘর্ষ বা কান ধরার ঘটনা কোনো মনে পড়ে না। টিএসসি এই যে দোকানপাটগুলো উচ্ছেদ করা হলো, আজকে সন্ধ্যার সময় আপনি টিএসসি দিকে দেখেন তো, টিএসসিতে এত দোকানপাট, তাহলে যে দোকানপাটটা উৎখাত করা হলো, কারা এই দোকানপাটটা দিচ্ছে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি কাউকে এখানে কনসিডারেশনে আনছি না, বাট আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি করছে একটা শিক্ষার্থী, আপনি রাতের বেলা মিছিল করছেন সেই চাঁদাবাজি নিয়ে, এটা জাতিকে কি মেসেজ দিচ্ছে? এটা কিন্তু আমারই সন্তান, রেগুলারই কথা। আমি একটু ভেবে দেখতে বলবো যে মামুন স্যার এই কথাটা বললো ওর পিছনে বট আক্রমণ না করে, শিক্ষার্থী সংসদে পোস্ট না করে, এটা ভাবার জন্য যে আমরা কি করছি। এই দায়িত্বটা কি আমাদের? ক্যাম্পাসে এখানে প্রক্টোরিয়াল টিম আছে, তাদের দায়িত্ব আছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে। আর যেটা প্রবলেমটা হচ্ছে, একটা ওয়েলফেয়ার পলিটিক্সের মধ্য দিয়েই ডাকসু ইলেকশনের দিকে গেছে বলে আমরা শুনেছি, সেই ভাবটাই এখন কন্টিনিউ করছে বিশ্ববিদ্যালয়। ডাকসুর একটা বার্গেনিং বডি, সেই রোলটা মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে বার্গেন করেই কোনো কিছু অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, হল কর্তৃপক্ষের দায়িত্ব, টিএসসির কর্মকর্তার দায়িত্ব, প্রক্টর অফিসের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ঠিক রাখা। কিন্তু এটাকে যদি আপনি একটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউএসএ বা অন্য দেশের বিশ্ববিদ্যালয়ের মতো মনে করেন, সেই থটে দেখেন যেটা অনেকগুলো রোড ইন্টারসেক্ট করেছে, যেটা এখন বাংলাদেশের সকল মানুষের হৃদয়ের মিলন মেলাগুলো যে বিশ্ববিদ্যালয় হয়, যার একটা ডাক দিলে সারা জাতি এসে জড়ো হয়, তখন আপনি কি করবেন? তার নিরাপত্তার কি হবে? আপনি যদি আপনাকে কেন্দ্রিক ভাবেন, তাহলে জাতীয় আন্দোলন সংগ্রামে যে আপনি সবার জন্য দ্বার খুলে দিচ্ছেন, তখন কেন খুলে দিচ্ছেন? সেই আবেগ তো আপনার প্রতি মানুষের থাকবে না, সেই সম্মান থাকবে না। যে জিনিসটা দরকার, ব্যালেন্সটা দরকার। অবশ্যই কোনো চিন্তায়, রাহাজানি, চুরি, মাদকাসক্তির ইস্যু আমরা ক্যাম্পাসে দেখতে চাই না, এবং তার জন্য কিন্তু এদের পেট্রোলিং না, ডাকসুর পেট্রোলিংটা দরকার পুলিশ এবং আমার প্রক্টোরিয়াল বোর্ড, এবং সেটা করার চেষ্টাও করা হচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের পরে যে অর্জনের করার কথা ছিল, যে গণমানুষের একটা প্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, মানুষের আবেগের প্রতিষ্ঠানের জায়গাটা, ঐতিহ্যের প্রতিষ্ঠানের জায়গাটা, আমার কেন জানি মনে হচ্ছে, শব্দটা আমি ব্যবহার করার জন্য দুঃখিত একজন শিক্ষক হিসেবে, সেটা ক্ষয়িষ্ণু। কিন্তু কথাটা হওয়ার কথা ছিল উল্টোটা। সেটা মব থেকে শুরু করে, মেয়েদের হেনস্থাকারী থেকে ফুলের মালা দেওয়া থেকে শুরু করে আমরা যে ঘটনাগুলো দেখছি, এটা কোনোভাবেই কাম্য নয়। আপনি কি বলবেন যে ছাত্রদের বা কিছু অংশের ছাত্রদের যারা ডাকসুর নেতৃত্বে বা এই ধরনের সংগঠনের নেতৃত্বে আছে, তাদের মেন্টাল মেকআপ কি চেঞ্জ হয়ে গেছে? যে বিশ্ববিদ্যালয়ের সাথে একটু গোড়ার দিকে দেখতে হবে। বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত জ্ঞান চর্চার জায়গা, জি, যেখানে হাফ প্যান্টও থাকবে, যেখানে বোরকা, এটাই বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। এই যে আদর্শের অন্য আদর্শ চাপিয়ে দেওয়ার যে আধিপত্যবাদী মানসিকতা, আমি দেশের আধিপত্যবাদ, আদর্শিক আধিপত্যবাদের কথা বলছি, আমি যেটা বলছি সেটাই ঠিক। এই জায়গা থেকে তো প্রথম প্রিন্সিপাল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ধারণা এটির বাইরে। তাহলে আপনি কি স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়তে হবে, কিন্ডারগার্টেনে পড়তে হবে? এই যে কথাটা আমি বললাম, এটা বললে একটা পক্ষ মনে করতে পারে স্যারব্রদা এটা একটা পক্ষকে আমি সরাসরি বললে শিবিরের বিপক্ষে যাচ্ছে, ধর্মীয় যারা অনুভূতিশীল শিক্ষার্থী তাদের বিপক্ষে যাচ্ছে। তাদের জানা উচিত আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দিন নামাজ পড়ে শুরু হয়। কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয়ের অংশ, এটা একটা ওপেন মঞ্চ, এটাকে রাইট রং সিলেক্ট করে অধিকার থাকতে হবে, কথা বলার সুযোগ দিতে হবে, প্রত্যেককে যে চয়েস তার অনুযায়ী চলার সুযোগ দিতে হবে। কিন্তু সেটাকে যদি আমি একদম গোড়া ধর্মীয় মানসিকতা থেকে দেখি, আদর্শের মানসিকতা থেকে দেখি, সেটিকে যদি আমি ব্যক্তি মানসিকতা থেকে দেখি, সেটি যে ভুল, এই শিক্ষার জায়গাটা বা এই মেন্টরিংয়ের জায়গাটায় বড় সমস্যা তৈরি হচ্ছে। এবং যারা আমরা নিয়ে কথা বলছি, যারা কথা বলার চেষ্টা করছে, তাদেরকে যেমন এক ধরনের শিক্ষার্থী সংসদে আক্রমণ করা হচ্ছে, একই সাথে ট্যাগিং করা হচ্ছে, এবং খুব দ্রুত নাস্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং নাস্তিকে নিয়ে যাওয়া যে ঠিক হচ্ছে না, এই কথাটা যে বলা শিক্ষকদের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে বা রাজনৈতিক গুরুদের পক্ষ থেকে, সেই জায়গাটায় বড় লেকিংস। এবং যেটা এতে যোগ হয়েছে জুলাই আন্দোলনের যে সফলতা, এই বাচ্চাদের, এই শিক্ষার্থীদের, তারা নিজেদেরকে সুপার হ্যান্ড, আপার হ্যান্ড ভাবা শুরু করেছে, এবং যে কারণে মবটা হচ্ছে, যে কারণে কালচারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যে কারণে 10-12 জন চলে যাচ্ছে, 20 জন চলে যাচ্ছে। কি কোনো গণতান্ত্রিক না, কোনো হতে পারে না। মানে আপনি বিশ্ববিদ্যালয়ে অবশ্যই শিক্ষকদের সম্পর্কে অনেক কথা হয়েছে, তারা দোষর বলা হচ্ছে, তাদের সমালোচনা হতে পারে, কিন্তু তার বহিঃপ্রকাশ তো হতে পারে না। আপনি দেখুন চট্টগ্রামের দৃশ্যটি আপনি নিশ্চয়ই দেখেছেন, একজন শিক্ষকরা অনেক দোষ আছে, আমরা পরে গণমাধ্যমে দেখেছি, বাট তাকে যেভাবে ধরে নিয়ে আসা হয়েছে, আপনি শিক্ষক হিসেবে কি মনে করেন? না, এটা আমি এটা ওপেন বলছি, আবারও আজকে বলি, আমি তীব্র নিন্দা জানাই, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আমি একটু আমি ওইটা একটু কথা বলতে চাই বিশ্ববিদ্যালয় ইয়েতে, কারণ এভাবে আলোচনার বিশ্ববিদ্যালয়ের সুযোগ হয় না। তো
তো বিশ্ববিদ্যালয়ের আমাদের যে শিক্ষার্থী কেউ যদি ধর্ম পালন করতে চায়, আমি আমার ক্লাসে একই কথা বলি, বছরের পর বছর বলে এসেছি যে আমি বোরখা পরতে চাই, আমি বোরখা পরবো, কিন্তু যে আমি বোরখা না পরতে চাই, আমার দিকে দৃষ্টিটাও যেন এরকম না হয় যে তুমি বোরখা পরনি যেন আমি তোমার দিকে তাকাচ্ছি। আমি হাফ প্যান্ট পরতে, আমাদের সংস্কৃতির অংশ না, বাট উদাহরণ হিসেবে বলছি, হাফ প্যান্ট পরতে চাইলে আমি হাফ প্যান্ট পরবো, আমি আমার মতো জ্ঞান অর্জন করব, কিন্তু জ্ঞানের জায়গাটা ঠিক থাকবে, আচরণ সংস্কৃতির জায়গাটা ভিন্ন হবে। এই এই যে ধারণাটা, এটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আফোল্ড করা না যায় ইলিয়াস ভাই, আমি কিন্তু বিশ্ববিদ্যালয়কে পেছনের দিকে যাওয়া দেখছি। পেছনের দিকে যাওয়া দেখছি, আমি কিন্তু ধর্ম পালনের কথা বলছি না, আমি কোরআন শিক্ষার কথা বলছি না, আমি অন্য ধর্মের প্র্যাকটিসের কথা বলছি না, আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের যে ধারণা তার থেকে বিচ্যুত হচ্ছে আমরা। আপনার সহনশীলতা জায়গাটা কমে যাচ্ছে। আমরা যে ছাত্র লীগের সময় যে একটা কি বলবো, যে আতঙ্কের বিশ্ববিদ্যালয় দেখেছি, হলে নির্যাতন দেখেছি, হেলমেট বাহিনী দেখেছি, হেনস্থার কথা দেখেছি, এখন যে মনস্তাত্ত্বিক জায়গাটা বা সেটা আরো সাফোকেশন তৈরি করছে। একটা শিক্ষক গিয়ে ধরেন বিশ্ববিদ্যালয়ের যে রীতি, তাতে যে দল ক্ষমতায় থাকে অধিকাংশ শিক্ষক সেখানে যায় নানান কারণে, বন্ধু এমনও হয় যে একটা বন্ধু ইলেকশনে দাঁড়িয়েছে কোনো সাদা দলের বা নীল দলের, আপনাকে কিন্তু যেতে হয়, একটা কলিগকে আপনারা আসলেন, তার মানে কি সবাই ফেসিস্ট হয়ে গেছে? আমি আপনাকে একটা জিনিস বলে যাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক একটা, আমি শুধু নীল টিল বলছি না, সাদাকে ধরেই বলছি, বামকে ধরেই বলছি, এক ধরনের সাফোকেশনে ভুগছে এবং হিউমিলিয়েশনে ভুগছে, এবং এভরিবডি ইজ ওয়েটিং যে ভোটটা হয়ে যাক। এখন ভোট হয়ে যাওয়ার পরে তার সিনারিও কি হবে, কোন দল ক্ষমতায়, যে কথাটা বললাম যে রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠী যেটার কথা বলছি আমরা, তারা যদি ইলেকশনে এসে, এবং তখন যেবার এই আদর্শ, এই কথাগুলো আবার শুনতে হয় যে মরার পরে অন্তত বলতে পারবে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন বা টিকিট বিক্রি করবেন, বা এই যে শামীম সাহেবের মতো, সাহেব বলাটার জন্য আমি দুঃখিত, সাহেব তাকে বলতে চাই না, যে এই লোকটি যেমন বললো যে বেশ্যাখানা বা মাদকের আখড়া, এইটা যদি দিকে সমাজ চলে যায় তাহলে কিন্তু আরো দুঃখজনক হয়ে যায়। এই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যারা এই প্রোগ্রামটা দেখছে বা আমরা যারা চিন্তা ভাবনা করছি বাংলাদেশ নিয়ে, মানে জামাত ইসলামের ক্ষেত্রে কিন্তু যে এই যে সমালোচনাগুলো আমরা করছি, তারা যদি সেটেল করতে ৭১ বা তাদের ভূমিকা এটা না হতো, তাহলে তো এই আলোচনাটা আমরা করতাম না। আজকে জান্নাতের টিকিট বিক্রি না করলে তো আমরা আলোচনাটা করতাম না। বা আজকে বলছে যে মরার পরে অন্তত বলতে পারবো দাড়িপাল্লা, সেটাও করতাম না আমরা। বা সারা জীবন শুনলাম যে ইসলাম ধর্মে মিউজিক ২টা ইনস্ট্রুমেন্ট জায়েজ, আমি দুটোর নাম ভুলে গেলাম, যে মদিনাতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন তাকে ওয়েলকাম করার জন্য, বা ইসলামে 2টো ইনস্ট্রুমেন্ট জায়েজ। এখন আপনি থিম সং বানাচ্ছেন, আপনি র্যাপ আপ দিয়ে আপনার গান বানাচ্ছেন, আপনি আবার অন্যদিকে বলছেন যে আমি শরিয়া আইন করব না, আপনি আবার ড্রেস নিয়ে একজন নেতা বক্তব্যে ছাড় দিচ্ছেন। তা আপনি কিন্তু ধর্মের জায়গায় আপনি নাই, আপনি ধর্মের জায়গায় নেই, আপনি ধর্মের একটা জায়গায় আছেন, সেটা হচ্ছে যে ভোট দিলে জান্নাতে জাহান্নামে যাবেন সেই নির্ধারণীতে আছেন, কিন্তু ধর্মের যে ইসলাম ধর্মের তো যদি আপনি মানেন তাহলে তো আপনাকে পুরোটা মানতে হবে, আপনাকে পর্দা মানতে হবে। গানের কথা যেটা বললাম, আপনার তো থিম সং হতে পারে না, আপনার তো থিম সং হতে পারে দুটো মিউজিক দিয়ে, কিন্তু আপনি তো থিম সং বানাচ্ছেন, আপনি মিউজিকের ব্যবহার আপনার অ্যাডের ব্যাকগ্রাউন্ডে করছেন, আপনি আধুনিক সুযোগ সুবিধা নিচ্ছেন, আবার আপনি বলছেন যে আমি এই ইসলাম ধর্ম আমার ধর্ম, ধর্মভিত্তিক সমাজ করবো। এটা তার জন্য দান্দিকতা। সেই দান্দিকতার ক্ষেত্রে যে কারণে আলোচনাটা আনলাম, যে এই যে দান্দিকতাটা ধরা বা বোঝা, এটাও কিন্তু শিক্ষার্থীদের একটা দায়িত্ব, যে তারা কোন দিকে রাজনীতিতে যাচ্ছেন। ছোট্ট 3টা যে উদাহরণ আমি দিলাম আপনাকে, গানের উদাহরণ দিলাম, ড্রেসের উদাহরণ দিলাম, আপনি ইকোনমি কি করবেন সেটার কথা আমরা বললাম, বা আপনি প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনা, আমি জামাতকে সরাসরি ব্লেম করছি না, আমরা বলি যে ওই যে গোষ্ঠী যারা পিছিয়ে পড়া, তাদের সাথে মানসিকতার মিল আছে কিনা সেই প্রশ্নটা আমরা করছি। কিন্তু এই জায়গাগুলোর যে কথাটা কেন আনলাম, যে এই জায়গাগুলোর যে আলোচনা বা চর্চার জায়গাটা, সেই মাঠটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখেন তো ভোটের সময় আলোচনাটা হচ্ছে না, তার মানে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার যে জায়গা, সেই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাখতে পারছে না। বন্ধত্ব চাই কোনো গোষ্ঠী, চিন্তার বন্ধত্ব থাকুক। মানে আমি যেটা চাই যে আপনার চিন্তাটা আপনার থাকবে, আমারটা আমার, কিন্তু চিন্তার আগ্রাসন একদিকে যেন না হয়, আবার আদর্শিক আধিপত্যবাদ যেন তৈরি না হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্য, আমি যেটা বলছি যে ক্ষয়িষ্ণু, সেটা হয়তো আবার ফিরে আসবে। আপনি যে আলোচনা করছিলেন যে বিএনপি নেতৃবৃন্দ প্রায় অভিযোগ করে থাকেন যে ধর্মের প্রচুর ব্যবহার হচ্ছে এবার, শুধু জামাত ইসলাম না, আরও যে ইসলামপন্থী দলগুলো কয়েকটি আছে, তারা ধর্মের খুব ব্যবহার করছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং অনেকে বলেন যে অপব্যাখ্যাও করছে।
এটি কিভাবে বাংলাদেশের সার্বিক রাজনীতিতে এর কি প্রভাব ফেলতে পারে? লেবে আপনি আমার সিনিয়র, আপনারা হয়তো আগে মুক্তিযুদ্ধের আগে ভোট দেখেছেন কিনা আমি জানি না, না না না, আমি দেখিনি। এত সিনিয়র না। কিন্তু আমি আপনাকে আবার উল্টো প্রশ্ন করি, আপনি বাংলাদেশের এই 12টি নির্বাচনে কখনো ধর্মের এরকম উন্মত্ত পাগলামো ব্যবহার দেখেছেন? না, আগে ছিল না। যদিও শেখ হাসিনা একবার করেছিলেন, তিনি একদম লেবাস পরেছিলেন, মেকআপ এটা মাথা ঢেকে তসবিহ হাতে করেছিলেন, এবং সেটা অত্যন্ত সমালোচনা হয়েছিল এবং যেটা বুমেরাংও হয়েছিল। কেউ কেউ বলে যে সেটা ইমপ্লিকেশন ছিল ভোটে, এবং সেইবার আওয়ামী লীগ সবচেয়ে বাজেভাবে, বরাবরই তারা বাজেভাবে সরকার পরিচালনা করেছে। তো এখন এই যে ধর্মের যে ব্যবহারটা নতুন করে আসলো এবং এত মানে এত বেশি হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে বললে হবে না। আমাদের নির্বাচন কমিশনের যে আমি যেটা দেখছি যে নিশ্চুপ কোনো অ্যাক্ট করছে না, সেটাও কিন্তু খুবই দুঃখজনক। কারণ আমরা বলছি যে একটা ধর্মীয় বিষয়ে বাংলাদেশ সবার জন্য উন্মুক্ত দেশ, সব জাতি ধর্মের মানুষের একটা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, এবং সেখানে ধর্মের যে ব্যবহারটা হচ্ছে, এই ব্যবহারটা কিন্তু নির্বাচন কমিশন চুপচাপ থেকে এড়িয়ে যেতে পারে না। এটা আইনগত দিকটার কথা আমি বলছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশের ধরেন আর্গুয়েবলি 80% বা 83% মানুষ মুসলমান, অন্য অন্য ধর্মাবলম্বীরাও আছেন, তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি। আপনি যখন একটা ইনক্লুসিভ সোসাইটির দিকে যাবেন, তখন ধর্মের কার্ড খেললে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়। কারণ ধর্মের মানদণ্ডটা এত স্ট্রিক্ট বা এতটা ব্যাখ্যাটা অনেক সময় দেওয়াও কঠিন হয়ে যায়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে না হবে তার যেমন ব্যাখ্যা, রোজা রাখলে না রাখলে কি হবে, ঈদ করে দেখবেন যে আপনি কোনো ধর্মের মধ্যে আসলে পড়েনি না। মানে খুব কম 5 to 10% মানুষ বা 3% মানুষ কোরআনে যা বলা আছে, আমি উদাহরণ হিসেবে বলছি, সেটা পুরোপুরি পালন করতে পারছে, বা আসলে ধর্মের একেবারে নিগুড় যে নিয়ম নীতিটা 1% পালন করছে কিনা তাও আল্লাহ জানে। সো এখন এরকম একটা জায়গায় আপনি, তার মানে কি এই বাংলা, আমি বলছি না যে মুসলিম আমি পালন করছি না, বাট বাস্তবতাটা বোঝানোর চেষ্টা করছি। এরকম একটা জায়গায় আপনি ধর্মীয় কার্ডকে এনে খেলার চেষ্টা করছেন, তাতে আমাদের কিছু কিছু মানুষ যারা এটাকে বোঝে না, স্বল্প শিক্ষিত মানুষ যারা, তাদেরকে আপনি কনভিন্স করতে পারেন, 2-4টা ভোট পেতে পারেন। কিন্তু আপনি দেখেন গত কয়েকদিন এই কথাটা বলার জন্য গুছিয়ে আনলাম, এরকম একটা যখন সমাজ, সেখানে আসলে ধর্মের কার্ডটা আপনি ওভারপ্লে করে ফেলছেন। এবং আমার কেন জানি মনে হয় যে নির্বাচন আস্তে আস্তে এই ধর্মের কার্ড আসলে কাজ করবে না, কারণ আপনি ইল মোটিভে ধর্মকে ব্যবহার করছেন। আপনি আপনার থিম সঙ্গে মিউজিক বাজাচ্ছেন, জোরে সোরে ব্যান্ডের মিউজিক, আপনি নারীর পর্দার ছাড় দিচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় হামলা করছেন, আপনি ট্রেনে নারী নিরাপদ নয়, মার্কেটে নারী নিরাপদ নয়, আপনি নারীর কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছেন। সব কিছু মিলিয়ে আমি যে ধর্মের কথা বললাম যে 1-2% ছাড়া কেউ আসলে ভেস্তে টেস্তে যাবে না, তা সেই জায়গায় আপনি ধর্মের কার্ড খেললে খুব বেশি সুবিধা করতে পারবেন বলে মনে হয় না। বরং আপনিও যে আসলে ধর্মকর্ম ঠিকভাবে মানবেন না, করবেন না, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন না, এবং আপনার আসল উদ্দেশ্য যে ক্ষমতা যাওয়া, সেটা কিন্তু এর মাধ্যমে প্রকাশ হচ্ছে। কারণ আপনি একদিকে ছাড় দিচ্ছেন, মিউজিকে ছাড় দিচ্ছেন, নারীতে ছাড় দিচ্ছেন, পর্দায় ছাড় দিচ্ছেন, অর্থনীতি ছাড় দিচ্ছেন, আপনি শরিয়া আইন করবেন না বলছেন, তা আপনি করবেনটা কি? আবার আপনি ভোট চাচ্ছেন যে ধর্মের ভিত্তিতে, জান্নাতে যাওয়ার ভিত্তিতে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন আপনি, যে এবারে আরেকটা জিনিস যেটা হচ্ছে, একটা নতুন জিনিস, যে বাড়ি বাড়ি গিয়ে আইডি কার্ড চাওয়া, মোবাইল নাম্বার চাওয়া। আমি কোনো দল, আমরা ধর্মের আলোচনাটা দূরে রাখি, কিন্তু এটা কিন্তু এখন প্রমাণিত যে জামায়াত ইসলামীর যারা মহিলা কর্মী, প্রমাণিত তো বলছে যে কোন কোন জায়গায় ভিডিও তো আমরা দেখছি, এবং এই পারসেপশনটা এখন আর প্রমাণিত এই অর্থে বলছে যে পারসেপশনটা এস্টাবলিশড হয়েছে। আপনি যদি আমার এই শব্দটা এক্সপান্সও করেন বা আমি এক্সপান্স করি, কিন্তু পারসেপশনটা এস্টাবলিশড হয়েছে। অনেক ঘটনা ঘটছে এবং গত কয়েক মাসে এটা হচ্ছে। কোন মানদণ্ডে আপনি মুখে ইসলামের কথা বলবেন, কোন মানদণ্ডে আপনি মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড চাবেন? এটা তো আরেকটা দান্দিকতা। আমার ন্যাশনাল আইডি কার্ড কেউ চাইতে পারে, আপনি চাইতে পারেন না। তাহলে আপনি ইসলামের মানদণ্ডে, তথ্য ফাঁস তো আমরা না হয় মডার্ন ওয়ার্ল্ডে, কোড অফ কন্ডাক্টে, আইটি লতে বলছি, কিন্তু আপনি চাইতে পারেন না। আপনি কেন চাবেন আমার এখানে? আবার আরেকটা জিনিস শুনছি, এই অভিযোগগুলো আমি জানি না, যে অলরেডি টাকা দিয়ে ভোট কেনা, মেয়েদেরকে টাকা দেওয়া, রিক্সাওয়ালাকে টাকা দেওয়া। আমি যে প্রশ্ন করবো এগুলো আপনি আগেই বলে দিচ্ছেন। না, তো সেটা দেখেন যে আমরা যে একটা অগ্রগামী সমাজ হব, বা আমরা জুলাই সনদের দিকে আগাবো, আপনি তো পিছায় যাচ্ছেন। আরেকটা জিনিস দেখেন, আমি এনসিপির কথাটা এখানে আনি, যে একটা দল, আমি খুবই দুঃখিত, এরা আমারই শিক্ষার্থী, মানে দেখা হলে বিব্রত করা হয়, অধিকাংশ একসঙ্গে আন্দোলন করেছি আমরা,
যে দেখেন যে আমি জুলাই সনদে স্বাক্ষর করলাম না, এখন আবার সেই জুলাই সনদের আমি হার পক্ষে ভোট চাচ্ছি। এটা কিন্তু আপনি ভেবেছেন কিনা বিষয়টা আমি স্বাক্ষর জানি না। করিনি মানে আমি একমত না। তাহলে আপনি হার ভোটের ভোট চাচ্ছেন হ্যাঁ, কেন? সেটাই আমি আপনি তো বললাম। না চাবেন, মানে যেটা আমি বলতে চাচ্ছি আপনাকে, তাহলে যেটা আপনি স্বাক্ষর করেননি তার মানে জুলাই সনদে গলদ আছে, গ্যাপ আছে, ফ্লজ আছে, এই জন্য এনসিপি স্বাক্ষর করেনি। এখন তাহলে আপনার ভোটের ক্যাম্পেইন হওয়া কি উচিত? না। হ্যাঁ, সেটাই। এখন আপনি ভোটের ক্যাম্পেইনে গিয়ে বলছেন প্রথম হ্যাঁ, এবং অন্য দলকে ব্লেমও আপনি এই করছেন। পয়েন্টটা আমি জানি না আপনার মাথায় এসছে হ্যাঁ, কিনা, এসছে, যে right. অন্য দলকে আবার ব্লেম করছেন আপনি। আপনি তো সবাইকে বলবেন যে কেউ এটা জুলাই সনদ ঠিক হয় নাই, আমার সনদ এটা, জি, এই সনদটা আমি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করব, এবং আপনারা না ভোট দেন যেন এই সনদটা বাস্তবায়িত না হয়। আপনি যেটা স্বাক্ষর করলেন না, মানুষকে হ্যাঁ ভোট দিতে বললেন, মানে কি খাওয়া, মানে এই বাচ্চারা মানে কি করতেছে আমি ঠিক বুঝতে পারছি না। তো আমরা যাই আলোচনাটাতে, যে ভোটের মাঠে শুধু ধর্ম না, নতুন নতুন যে উপকরণগুলো আমরা দেখছি সেটা কি জুলাই চেতনা, স্বাধীনতার চেতনা, গণতান্ত্রিক চেতনা কোনোটার পক্ষে যায়? আরেকটা জিনিস বলি, হয়তো আপনার প্রশ্ন করবেন কিনা আমি জানি না। নির্বাচনী প্রচারণা শুরু হলো, জি। প্রচারণার পরে এখন একটা কথা বললে মনে হবে যে আমরা আলোচনাটা বোধহয় বিএনপির লোক বসে বসে করছি, বা আমি শিক্ষক হিসেবে বিএনপির দালালি করছি। বা একটা প্রশ্ন রাখি আপনার দর্শকদের কাছে, ব্যক্তিগত আক্রমণটা আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের শুরুটা হবে নির্বাচনী প্রচারণায়, এখান থেকেই। কিন্তু আমরা এবং শফিক সাহেবকে তার দল, যুদ্ধাপরাধ সবকিছুর বাইরে রেখেও যদি একজন পেশাজীবী হিসেবে দেখি, একজন ডাক্তার মানুষ, জি। তার যে পিএনএস সবকিছু মিলে আমি রেসপেক্টফুলি বলছি, কিন্তু উনি প্রথম মিটিং থেকে যেভাবে বিএনপি চেয়ারপারসনকে আক্রমণ করা শুরু করলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উনি কি জানেন না যে তারেক রহমান সাহেব কোন প্রেক্ষাপটে তাকে বিদেশে যেতে হয়েছিল? 1/11-এর পরে অনেককে ধরে নিয়ে গেছে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে, কারো মেরুদণ্ডের হাড় ভেঙে যায়নি, কাউকে মেরে একেবারে এমন অবস্থা করা হয়নি যে স্ট্রেচারে করে বিদেশে যেতে হয়েছে। তো এই নির্বাসিত অবস্থাটা যাওয়ার পরেও একজন ওনার সহযোদ্ধা হিসেবে এই আন্দোলনের 24-এর আন্দোলনে, বা তারা জোটেও ছিলেন, অন্তত একটা সহমর্মিতা বা ভদ্রতার নিষ্ঠুর দরকার ছিল। মন্তব্য এগুলি। খুবই এই মন্তব্যটা গ্রহণযোগ্য নয়। দুই, দেখেন চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে, চাঁদাবাজির কথা দুর্নীতি শব্দটা ব্যবহার করেছেন তারেক রহমান সাহেব। উনি এই বলছে যে আমরা এটা কোনোভাবে লাল কার্ড দেখাবো, তারেক রহমান সাহেব বলছে যে আমরা দুর্নীতির টুটি চিপে ধরবো। কিন্তু আপনার নির্বাচনে মাত্র 3-4 দিনের মাথায় বললেন যে হাত ভেঙে দেবো, এইটা তো শফিক সাহেবের কাছ থেকে কোনোভাবেই, ব্যালট বক্সে থেকে এখনো অতদূর যায়নি নাই আপনি, তাহলে আপনি হাতটা ভেঙে দিচ্ছেন একজন ডাক্তার হয়ে, এইটা বোধহয় আমার কাছে খুব সুবিধার মনে হচ্ছে না। আরও একটা জিনিস বলি, যে এটা এই কারণে বললাম, দেখেন ছোট ছোট কিছু সংঘর্ষের ঘটনা ঘটছে। জামায়াত ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটি ভালো রাজনৈতিক দল পরিণত হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা দেখছি যে একটি শক্তিশালী, আমি মাসল পাওয়ারের কথা বলছি, যে শক্তি প্রদর্শনকারী চাল চলন কথাবার্তায় একটা ওই দিকে যাচ্ছে। মনে রাখতে, বাংলাদেশের মানুষ মডারেট মানুষ, বাংলাদেশের মানুষ অলিয়া উলিয়া যেমন আছে, এখানে বাউল আছে, এখানে ইসলামী সঙ্গীতের চর্চা হয়েছে, এখানে দেশাত্মবোধক গানের চর্চা হয়েছে। বাউল মাজার নিয়ে আরেকদিন আলোচনা করব। আপনি জানেন তো যে সেটা শেষ করে আমরা যে এই জন্য নির্বাচনের যে প্রচারণা আমরা দেখতে চাই যে সেখানে যেন এই মাত্রাটা ছড়িয়ে না যায়, এবং ব্যক্তিগত আক্রমণ, আমি তারেক রহমান সাহেবের কাছ থেকে এখনো ব্যক্তিগত আক্রমণ দেখিনি। নিয়ে এবং একদম আমি যেহেতু বললাম কথা, যে বিএনপির পরিষ্কৃত। পক্ষ নিচ্ছি কিনা আপনার দর্শকরা স্ক্রিন করে দেখতে পারে যে আসলেই উনি ব্যক্তিগত আক্রমণ করেননি, এবং এগুলোই কিন্তু ঠিক শুভ সূচনা বলা যাবে না। আমরা শুভ সূচনা প্রত্যাশা করছি। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিও আসার জন্য।